প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট অঞ্চলে চা বাগানের মাঝ দিয়ে ছুটে চলে ট্রেন। সবুজে ঘেরা বর্ষাকালে প্রকৃতি হয়ে ওঠে লাবণ্যময়। এই অঞ্চলে একটি সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন বাল্লা। একসময় যেখানে চলত ট্রেন, 2 দশক আগে লাইনটি বন্ধ হয়ে যাবার ফলে স্টেশনটি তার গৌরব হারাতে চলেছে। বাল্লার উদ্দেশ্যেই আজকের যাত্রা। শুভ সকাল। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে। তো কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রার জন্য আমি চলে এসেছি সিলেটে। এখন অবস্থান করছি কিন ব্রিজে। এই কিন ব্রিজ থেকে নেমে অল্প কিছু দূর সামনে গেলেই রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন। তো ট্রেনের এখনো প্রায় 22-23 মিনিট সময় বাকি আছে। তো চলুন স্টেশনে প্রবেশ করি এবং যাত্রা উপভোগ করি এই বৃষ্টিস্নাত আবহাওয়ায়। এখানে কিন ব্রিজের ঠিক পাশেই আমজাদ আলীর যে ঘড়ি আছে সেখানে ঢ্যাং ঢ্যাং করে ঘন্টা বাজলো এবং জানান দিল যে 6টা বেজে গেছে। কিন ব্রিজ পার হয়ে এপার থেকে রিক্সা নিয়ে নিলাম। সকালের হিমেল হাওয়া খেতে খেতে স্টেশনে প্রবেশ করা যাবে। এই হচ্ছে সিলেট স্টেশনের ভেতরের দিক। আর এইখানেই স্টেশনে একটা হোটেল আছে, হোটেল রজনীগন্ধা। এখানে আমি ভাড়া জিজ্ঞাসা করেছিলাম। তাদের এখানে রুম ভাড়া একজনের জন্য 400-500 এরকম টাকা, 2 জনের জন্য 700-800 এরকম টাকা। আর তারা 3-4 ঘন্টার জন্য রুম ভাড়া দেয়। তবে আমাকে যা ভাড়া বললো যে হ্যাঁ 3-4 ঘন্টার জন্য দেই, কিন্তু অল্প কিছু টাকা কম আর কি। হয়তো 300 টাকা একজন মানুষের জন্য, 400 টাকা বা 500 টাকা 2 জন মানুষের জন্য। তবে এটা আপনারা কেউ যদি কারো প্রয়োজন হয় থাকার, সেক্ষেত্রে আপনারা তাদের সাথে দর কষাকষি করে নিতে পারেন। কালনী এক্সপ্রেস ওই পারে দাঁড়িয়ে আছে। যাত্রার সময় কিছুটা আগে স্টেশনে আসার চেষ্টা করবেন সব ক্ষেত্রেই, কারণ দেখা যাচ্ছে যদি তড়িঘড়ি থাকে আপনি স্টেশনে ঢুকলেন সময় মতোই, কিন্তু ট্রেন আছে আর এক প্রান্তে, সেখানে যেতে যেতে আপনার ট্রেন ছেড়ে দিল, এমনটা কিন্তু ঘটতে পারে। এই পাশে আসার পর দেখা যাচ্ছে কালনী এক্সপ্রেস, এবং কালনী এক্সপ্রেসের এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি কেরাটা এপিআই অর্থাৎ ইনকার কোচ। এটা হচ্ছে এসি কেবিন বা এসি স্লিপার কোচ। এটা হচ্ছে একটা সিঙ্গেল কেবিন, মানে এটা যেহেতু দিনের বেলা যাত্রা হয় সেজন্য 3 জন এখানে বসে যাত্রা করতে পারে, আর কোনো লেপ তোষক বা খেতা বালিশ দেওয়া হয় না। সিলেট স্টেশনে আসলে প্ল্যাটফর্ম অনেক নিচু, এই জন্য এখানে যাত্রীদের উঠতে কিন্তু কিছুটা বেগ পেতে হয়, এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে। এটা হচ্ছে একটা নন এসি চেয়ার কার, মানে এটা গার্ড ব্রেক এবং খাবার গাড়ির সাথে অল্প কয়েকটা শোভন চেয়ারের সিট থাকে, আর সামনের দিকেও বেশ কয়েকটা শোভন চেয়ারের কোচ আছে। এখানে হলো পাওয়ার কার, আর পাওয়ার কারের সাথে সালাত আদায়ের জন্য ছোট একটি ঘর আছে। প্রতিটি খাবার দ্রব্যের সুনির্দিষ্ট মূল্য তালিকা রয়েছে। এ ব্যাপারে কোনো সমস্যা অথবা আপনার অন্য কোনো প্রয়োজন, আপনার কামরায় কর্তব্যরত অ্যাটেন্ডেন্টকে অবহিত করুন। এদিকে প্ল্যাটফর্মের কিছু সংস্কারের কাজ হচ্ছে। কালনী এক্সপ্রেসের সাথে কোনো মালগাড়ি নেই। আর এদিকে লোকোমোটিভের কাছে চলে এসেছি।
অবস্থা দেখে মনে হচ্ছে ইঞ্জিন গরম হচ্ছে। সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, এখনই গাড়ি ছেড়ে দিবে। ছটা বেজে 16 মিনিটে আমাদের ট্রেন সিলেট থেকে ছেড়ে দিল। আমাদের প্রথম বিরতি হবে মাইজগাঁও স্টেশনে। সিলেটকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেল এই মেঘাচ্ছন্ন সকালে। কালনী এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 774, বাংলাদেশের একটি আন্তনগর মিটার গেজ ট্রেন যা সিলেট থেকে রাজধানী ঢাকার মাঝে চলাচল করে। সিলেট ঢাকা রুটের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে কালনী এক্সপ্রেস চালু করা হয়। এটি 2012 সালের 15 মে উদ্বোধন করা হয়। আমি এই যে বসেছি শোভন চেয়ার নন এসি। এই আসনগুলো ইনকা কোচের যেমন হয় ঠিক তেমনই, তবে সামনে খাবারের ট্রে নাই। আর এই যে এখানে বলা যায় একটা নেট থাকে, যে ম্যাগাজিন হোল্ডার বা এরকম চিপসের প্যাকেট রাখা যায়, এইগুলাও ঠিকমতো অবস্থায় নাই, কারণ মানুষ এইটার মধ্যে পা দিয়ে বসে থাকে, পায়ের ভর তো আর এটা রাখতে পারে না, এই জন্য সবগুলো ঢিলা হয়ে গেছে। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে মাইজগাঁও, কুলাউড়া, শমশেরনগর, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, হরসপুর, আজমপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরববাজার জাংশন, নরসিংদী, ঢাকা বিমানবন্দর এবং সর্বশেষ কমলাপুর ঢাকা স্টেশন। সর্বমোট যাত্রার সময় 6 ঘন্টা 40 মিনিট। এই ট্রেনটি সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে। যাত্রাপথে মোট ভ্রমণ দূরত্ব 294 কিলোমিটার। আজকে অবস্থা একেবারেই বৃষ্টি ভেজা রেল ভ্রমণ। চমৎকার লাগছে, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই। কালনী এক্সপ্রেসের ভাড়া সিলেট থেকে ঢাকা পর্যন্ত নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 375 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 719 টাকা এবং এসি সিট বা এসি কেবিনে প্রতিটি সিট 863 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। এটা হচ্ছে যে 60 নম্বর, 60, 59, অর্থাৎ বেশি নাম্বারের যে সিটগুলা, সেই সিটগুলা কিন্তু উল্টা, মানে 30 থেকে 1 থেকে 30 পর্যন্ত যে সিটগুলা, এই সিটগুলা হচ্ছে ঢাকামুখী। পাহাড়িকা চলে আসলাম আমরা মাইজগাঁও স্টেশনে। এই মাইজগাঁও স্টেশনে পৌঁছানোর কথা 55-তে, কিন্তু আমরা চলে আসলাম আরও প্রায় 8-10 মিনিট আগে, অর্থাৎ ট্রেন সময় হওয়ার 5-7-8-10 মিনিট আগেই আমরা মাইজগাঁও স্টেশনে ঢুকছি। এই হচ্ছে মাইজগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্ম কিন্তু যথেষ্ট উঁচু।
যাত্রীদের ওঠানামা করতে তেমন একটা কষ্ট করতে হয় না। আমরা সময়ের 8 মিনিট আগে এসে উপস্থিত হলাম। এখন 8 মিনিট আর বিরতি 2 মিনিট, মোট 10-12 মিনিটের মতো একটা বিরতি হবে। ভালোই লাগছে, মানে ট্রেন একেবারে সকাল সকাল বেশ দুর্দান্ত গতি নিয়ে কিন্তু ছুটে চলে এসেছে। এই রেলওয়ের একজন ভাই, উনি নিজেও নাস্তা আনার জন্য মাইজগাঁওতে বের হয়ে গেছেন। আমিও তার সাথে সাথে বের হয়ে চলে আসছি এখানে একটা রেস্তোরাঁতে। এখান থেকে পরোটার ভাজি নিয়ে নিলাম। এর আগে যেমন রংপুরের ওইদিকে ট্রেনে ভ্রমণের সময় অপূর্ব ভাই নেমে দৌড় দিয়েছিল, আজকে অপূর্ব ভাই সিটে বসে আছে, আমি দৌড় দিচ্ছি। সময়ের আগে এসে ভালোই হলো, এই মাইজগাঁওটা একটু ঘোরা হলো, কিছু নাস্তা পানি কেনা হলো, আর পরোটাগুলো দেখে যা মনে হলো একদম খাস্তা, মানে একদম টাটকা, খুবই ভালো পরোটা হবে আশা করা যাচ্ছে। তো ট্রেনে বসেই নাস্তা করব, আর ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আর 2 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। একেবারে এমন অবস্থা, মানে 57 বাজতে না বাজতে, মানে আমি ঘড়িতে দেখলাম, ডিজিটাল ঘড়িতে, মানে 56 হয়ে কিছু সেকেন্ডে হুইসেল দিল, আর একেবারে 57 বাজতে বাজতে ছেড়ে দিল। মানে একদম সঠিক সময়ে ট্রেন ছাড়া যাকে বলে। কোনো একটা কালভার্টের নির্মাণ কাজের জন্য ট্রেনকে থামিয়ে আবার আস্তে আস্তে করে গতি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই সাত সকালেও বাংলার দামাল ছেলেরা ফুটবল খেলতে নেমে গেছে। আমরা চলে এসেছি কুলাউড়া জাংশনের খুব কাছাকাছি, এবং এদিকে দেখা যাচ্ছে যে লাইনটি আসছে, এই লাইনটি আসছে শাহবাজপুর থেকে, সেই লাতুর স্টেশন থেকে, লাতুর ট্রেন যে চলতো লাতুর স্টেশন থেকে এই লাইনটি আসলো, অর্থাৎ শাহবাজপুর। সকাল 7:25 আমরা পৌঁছে গেলাম কুলাউড়া জাংশনে। এখানেও আমাদের 2-3 মিনিটের বিরতি। এখানে বসে আছে অপূর্ব ভাই। আপনি কি খুঁজছেন? আপনি খুঁজছেন কিছু? এই ট্রেনে এই যে প্রতিটা কোচেরই 2 মাথায় আয়না সমেত বেসিন আছে, বেসিনে পানীয় ভরা আছে। সময় ছিল 7:26, 7:30 আমাদের ট্রেন ছেড়ে গেল কুলাউড়া জাংশন থেকে। কুলাউড়া স্টেশন পার হওয়ার পরেই এই যে বিরক্তিকর একটা শব্দ, কেমন যেন বাতাসের শব্দের সাথে বা লোহার ঘর্ষণের একটা বিরক্তিকর শব্দ হয়। চলে এসেছি শমশেরনগর। শমশেরনগরেও ছোট বিরতি 2 মিনিটের।
ট্রেন ছেড়ে দিবে, আর এরপরে আমাদের বিরতি হবে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। লাউয়া ছড়া আমরা চলে আসলাম শ্রীমঙ্গল স্টেশনে। এখন ঘড়িতে বাজে 8:35। 8:35-এ আমাদের ট্রেন শ্রীমঙ্গল থেকে ছেড়ে দিল। এরপরে বিরতি হবে শায়েস্তাগঞ্জ। চলে আসলাম শায়েস্তাগঞ্জ। যাত্রা ছিল খুবই মনোরম এবং প্রকৃতি ছিল মুগ্ধ করার মতো। আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন হয়েছে চলতি পথে, বৃষ্টি, মেঘ, আবার রোদ। শায়েস্তাটা কে করছিল এটা দেখার বিষয়। শায়েস্তাগঞ্জ জাংশন থেকে মূলত এই স্টেশনের এই পাশে আসলে, অর্থাৎ এদিকে চলে গেছে কুলাউড়া, এদিকে আসলে হাতের ডান দিকে যে লাইনটি বেঁকে চলে যায় সেটি চলে যায় বাল্লার দিকে। আর এখন যেহেতু বাল্লায় রেল চলে না, সেজন্যই সিএনজি বা অটোতে করে যেতে হবে বাল্লা। এখন স্টেশন থেকে বের হয়ে 10 টাকা দিয়ে যাচ্ছি নতুন ব্রিজ। সেখান থেকে
চুনারু ঘাটের গাড়ি পাওয়া যাবে, মানে সিএনজি। জহুর চাঁদ বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ। এটা চলে আসলাম নতুন ব্রিজ নামক জায়গায়, 10 টাকা ভাড়া দিয়ে এখানে আসলাম। এখান থেকে এবার চুনারু ঘাট যেতে হবে। চুনারু ঘাটের সিএনজি পাওয়া যায়। চলে আসলাম চুনারু ঘাট বাজারে। এখানে আছে শ্বশুর বাড়ি মিষ্টি ঘর। শ্বশুর বাড়িতে খাবো না কোথায় খাবো তাই ভেবে পাচ্ছি না। কারো যদি শ্বশুর বাড়ি না থাকে এখানে এসে খেতে পারে। আমি আর শ্বশুর বাড়িতে গেলাম না, ওখানে বিদ্যুৎ নাই। চলে এসেছি শেরাটন। চলেন শেরাটনে নাস্তা করি। এটা কি পরোটা? এগুলো চাইনিজ পরোটা। চাইনিজ পরোটা মানে? চাইনিজ পরোটা মানে ভালো পরোটা। আচ্ছা। এখানে আসার পর এই যে পরোটা চলে আসলো গরম গরম, এবং সাথে ডাল ভাজি। এবার এই চুনারু ঘাটের, এটা হচ্ছে বাল্লা রোডই বলে, এই বাল্লা রোডের থেকে সিএনজি নিতে হবে। এখান থেকে সিএনজিতে করে প্রায় 15 বা 16 কিলোমিটার দূরে এই আসামপাড়া অবস্থিত, সেখানে যেতে হবে। এই আসামপাড়া বাজারে নামার পর আবার আরেকটু সামনে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে সেইখান থেকে যে ব্যাটারি চালিত অটো পাওয়া যায় সেগুলো নিয়ে যেতে হবে বাল্লা। এখানে নকশা দেয়া আছে বা মানচিত্র দেয়া আছে কোন জায়গায় কি। ও রেল লাইন তো ওই যে পাশে, ওই যে পাশে দেখা যাচ্ছে ডান পাশে রেল লাইন। এই হলো বাল্লা ট্রেন যাইতো এখান দিয়ে। এখন বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে। রেল লাইনে যে দু এক জায়গায় খুলে গেছে, স্লিপার দেখা যাচ্ছে, কিছু কিছু স্লিপার আছে। এখানে কিন্তু বেশিরভাগ জায়গাতে, মানে শায়েস্তাগঞ্জ থেকে এই যে রেল লাইনটা আসছে, এই রেল লাইনের মধ্যে অনেকগুলো জায়গাতে কিন্তু মানুষজন বাড়ি ঘরও করে ফেলেছে, এমনও আছে। কিছু কিছু অবশিষ্ট আছে, সেগুলোই দেখছি। এই পর্যন্তই ছিল রেল লাইনের সর্বশেষ সীমানা। এই যে এখানে রেল লাইন দেখা যাচ্ছে, এখনো কিছু কিছু রেল লাইন আছে। এবং এই বাল্লা রেলওয়ে স্টেশনের এটা হচ্ছে শেষ প্রান্ত, মানে স্টেশনটা হচ্ছে আরেকটু সামনে, স্টেশনে পরে যাচ্ছি। তার আগে দেখি এখানে এই যে লুপ লাইন বা ক্রসিং লাইনে ভাগ হয়ে যাওয়ার জন্য এখানে ঘাট যে ছিল, ঘাট হয়তো খুলে গেছে, তবে এখানে বোঝা যাচ্ছে যে এখানে ক্রসিং লাইন যাওয়ার জন্য এখানে যে ইয়ে করা, লুপ করা, সেই লুপটি এখান থেকে ক্রসিং লাইন এই যে ডান দিকে গিয়ে ভাগ হয়ে গেছে। আর এই হচ্ছে সেই বাল্লা লাইন। এবং এই যে দেখা যাচ্ছে এখান থেকে লাইন ভাগ হয়ে গেছে, এখান থেকে ভাগ হয়ে এই যে দুইটা লাইন হয়ে গেছে। মানে এখানে একটা স্টেশনের প্ল্যাটফর্মের জন্য আর একটা লোকোকে শান্টিং করানোর জন্য। এই হচ্ছে দুটো লাইন। তো এই স্মৃতি বিজড়িত এই জায়গায় চলে আসলাম। এই লাইন তো তৈরি হয়েছিল সেই আসাম বেঙ্গল রেলওয়ের যে কার্যক্রম ছিল, সেই কার্যক্রমের ভিত্তিতে এই লাইন তৈরি হয়েছিল, যে চট্টগ্রাম থেকে আসাম পর্যন্ত লাইন। এর মধ্যে স্টেশন ছিল আখাউড়া, কুমিল্লা আখাউড়া হয়ে শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জ থেকে মূল যে লাইনটা, সেই লাইনটা চলে যেত কুলাউড়ার দিকে, কুলাউড়া হয়ে আসাম। কিন্তু এখানে যে লাইনটা আছে, সেই লাইনটা হচ্ছে শায়েস্তাগঞ্জ থেকেই একটা লাইন তৈরি হয়, মানে মূলত হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ এসে সেই লাইনটা আসতে বাল্লা পর্যন্ত। এটা 1929 সালে তৈরি করা হয়, আর এটা বন্ধ হয়ে যায় 2003 সালে। এদিকে আর ট্রেন চলে না, এই জন্য আসলে এখানে আর কোনো কিছুই অস্তিত্ব নাই।
সামনে শুধু স্টেশনটা আছে। যে বাল্লার সর্বশেষ লাইন এই জায়গাতেই এসে থেমে গেছে। এরপরে হচ্ছে এই নদী, এবং এই নদীর পরে হচ্ছে ভারতীয় সীমান্ত। এই নদীতে এই যে মানুষ দেখা যাচ্ছে তিনি বাংলাদেশি, এবং এই নদীটাও কিন্তু আমাদের দেশেরই, এবং নদীর ওপারে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। মূলত পুরো নদীটাই, মানে নদীর পুরো অংশটাই আমাদের দেশের সীমানার মধ্যেই পড়েছে। পুরো নদীটা বললাম এই জন্য, কারণ অনেক জায়গাতেই আমি যখন গিয়েছি শুনেছি যে নদীর অর্ধেক আমাদের আর অর্ধেক ভারতের। তো এই নদীর ক্ষেত্রে নদীর পরেও আমাদের সীমানা কিন্তু আছে, তারপরে হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। চলে আসলাম বাল্লা স্টেশনে, তবে রিকশায় আসিনি, আমি এসেছি ব্যাটারি গাড়িতে। তবে অন্যরকম এক শিহরণ বয়ে যাচ্ছে, কারণ এখনও বাল্লা স্টেশনে কিন্তু বাল্লার লেখাটাও আছে। এই বাল্লায় চলতো ট্রেন, এখন যদিও ট্রেন চলে না, তবে স্টেশনটা অবশিষ্ট আছে, এটা দেখেই ভালো লাগছে। তো চলেন আমরা স্টেশনটা ঘুরে দেখি। এই হচ্ছে বাল্লা স্টেশনের টিকিট কাউন্টার ঘর। এই যে টিকিট কাউন্টার লেখা আছে। চিন্তা করেন যে এখানে এসে ট্রেন চললে হয়তো বলতাম, ভাই একটা টিকিট দেন, শায়েস্তাগঞ্জ। কোথায় যাবেন? শায়েস্তাগঞ্জ। কয় টাকা? 5 টাকা। আচ্ছা 5 টাকা। 5 টাকা দিলাম, 5 টাকা দিয়ে আমাকে একটা টিকিট দিল। টিকিট কেটে এখানে দেখলাম ট্রেনের সময়সূচি, ধরে নিলাম আর 10 মিনিট পরে ট্রেন। তারপর এখানে আসলাম, এখানে এসে এই যে স্টেশনটায় একটু ঘুরলাম। এখানে লেখা আছে বাল্লা। এটা হচ্ছে মাস্টার সাহেবের ঘর, আর এটার সামনেই হবে প্ল্যাটফর্ম। ঠিক এই জায়গাটাই ছিল প্ল্যাটফর্ম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম বাবা? সৈকত। আর এখানে ছিল প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের পর এই জায়গায় ছিল একটা লাইন। এই লাইনটা যদিও তুলে ফেলা হয়েছে। এখানে একটা লাইন ছিল না কাকা? এই ছিল লাইন। এই লাইনে মনে করেন যে টিকিট কেটে উঠতাম, 5 টাকার টিকিট কেটে চলে যেতাম কোথায়? শায়েস্তাগঞ্জ। তাহলে আমি ভুল বলেছি, 5 টাকা না, টিকিট ছিল 3 টাকা। এখানে একজন যাত্রীকে পেয়েছি, উনি ছিলেন এই ট্রেনের যাত্রী। আপনি কবে যাত্রা করেছেন বা কতদিন গেছেন, বা আপনার যাত্রা কেমন ছিল? শুরু থেকে আমরা ও, দিনে কয়টা ট্রেন যাইতো আসতো? দুইটা যেত, দুইটা আসতো? দুইটা আসতো আর কি, একটা মিনিট দুইটা আসতো। 2 টাইম আসতো? 2 টাইম আসতো মানে 2 টাইম যাইতো না, মানে একটা মিনিট আসতো, বেলা দুবার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা শায়েস্তাগঞ্জ যাইতেন নাকি? শাস্ত্রগঞ্জ, হবিগঞ্জ। এখন কি আপনারা চান যে এই লাইনটা আবার চালু হোক, বা রেল লাইন চালু হোক? চাই, চাইলে কম খরচে যাওয়া যাবে। এখন হয়তো 10 টাকা টিকিট হবে। শুক্রালি, শুক্রালি। আর থানা গ্রাম? থানা সোনারো ঘাট, গ্রাম টেকার ঘাট, পোস্ট গাজীপুর, ইউনিয়ন গাজীপুর। মানে এখনো রেলওয়ের জায়গা এদিকে আছে? হ্যাঁ মা, গা থাকবো না, মানে এই যে যা আছে এটা সব রেলওয়ে থাকে। আচ্ছা আচ্ছা। একদম ওই যে আপনার রুট পর্যন্ত, রুটটা গেছে না, হ্যাঁ হ্যাঁ, এই রুট পর্যন্ত রেলওয়ে। ও, এদিকে রুট, এদিকে গেছে নদী, এদিকে গেছে আপনার বহুত ভিতরে। আচ্ছা। এই যে দাম যদি আছে দিকে, হ্যাঁ হ্যাঁ, ওই বুটটা বাদে, পানিপুরা বাদে এরকম রেলওয়ে থাকে। কিছুক্ষণ এখানে স্মৃতিচারণ করলাম, ভালোই লাগলো। এখন কথা হচ্ছে এখানে যে লাইনটা, এই লাইনটা আসলে একটু বেকায়দা লাইন। বেকায়দা লাইন মানে ভূগোল না বুঝলে বুঝতে পারবেন না। যেমন মূল যে লাইন ছিল, ধরেন আখাউড়া থেকে ওইদিকে কুলাউড়া পর্যন্ত, এটা হচ্ছে মূল লাইন, আসাম বেঙ্গল রেলওয়ের তৈরি করা। এখন এই লাইনের এক পাশে হচ্ছে হবিগঞ্জ, মনে করেন যে শায়েস্তাগঞ্জ যেখানে, তার এক পাশে হবিগঞ্জ আর এক পাশে বাল্লা। এখন সেই হবিগঞ্জ থেকে লাইন এসে শায়েস্তাগঞ্জে যুক্ত হয়ে আবার বাল্লার দিকে লাইন চলে আসতো। এবার আশা করি বুঝতে পেরেছেন।
এবং শায়েস্তাগঞ্জ এই লাইন তৈরি করার পরেই জাংশনে পরিণত হয়। তো এভাবেই হচ্ছে এই লাইনটা তৈরি করা হয় যে হবিগঞ্জের দিকেও লাইন যায়, এদিকেও লাইন আসে। এদিকে সম্ভবত স্টেশন ছিল 4টা, আর হবিগঞ্জের দিকে 7টা বা 8টা। তবে মূল কথা হচ্ছে যে এই লাইনটা তৈরি করে ব্রিটিশ সরকার মূলত চা আমদানি রপ্তানি বা চা পরিবহন এবং রেশন পরিবহন। রেশন বলতে তখন যারা এদিকে চাকুরিরত ছিল তাদের জন্য তো রেশন দেওয়া লাগতো, তো রেশনকে পরিবহনের জন্য, এবং এদিকে যেহেতু চা হতো, হবিগঞ্জের দিকেও চা হতো, এদিকেও কিছু কিছু জায়গায় চা হতো, এই চাকে যাতে পরিবহন করা যায় সহজে, সেজন্যই কিন্তু ব্রিটিশ সরকার এই রেলটা নির্মাণ করে 1929 সালে। এই হচ্ছে বাল্লা 0 কিলোমিটার 0 পয়েন্ট। আমার নাম হয়েছে ইরামিয়া। ও খাসকার বাবুরি খাসা মালের আগে ট্রেনে আছিল প্রায় 20 বছর আগে। উঠতাম উঠিয়া স্বাস্থ্য গেছি, খাডল আম লইয়া নিয়া বেচছি, খুব ভালো লাগছে আমার। তাই ফার্স্ট ইয়ার টিকিট কাটছি। তখন গাড়ি নাই, গাড়ি বাড়ি আমরা বাইরে উঠে যাই। এখানে এই বাল্লা একদম 0 পয়েন্ট যেখানে, সেখানেই হচ্ছে নদীর শুরু। এই নদীর নাম হচ্ছে বাল্লা খোয়াই নদী। তো বাল্লা খোয়াই নদী থেকে এই যে ওই পারে দেখা যাচ্ছে, ওই পারেই ভারত। ওই যে ওইদিকে একটা গাড়ি দেখা যাচ্ছে মাইক্রোবাসের মতো, এটা হচ্ছে ভারতীয়। তারপর ওই যে তাদের রাস্তা দিয়ে গাড়ি চলছে, ওইদিকে দূরে দেখা যাচ্ছে, মানে এটা খালি চোখে খুব ভালোভাবে একদম স্পষ্টই দেখা যাচ্ছে। এটাও হচ্ছে ভারতেরই। ওই পারেও আমাদের মাটি বেশ কিছু দূর আছে, মানে আমাদের সীমানা বেশ কিছু দূরই আছে। তারপরে হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া শুরু বা নোম্যান্স ল্যান্ড শুরু। তো এই বাল্লা 0 পয়েন্ট থেকে, অর্থাৎ বাল্লা যে প্রধান জায়গাটি রেল স্টেশন সংলগ্ন এবং নদী সংলগ্ন, এখান থেকে আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। এবারে বেড়িবাঁধ ধরেই এগিয়ে যাচ্ছি। এই যে পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো দিয়ে শীতল পাটি হয়। এই শীতল পাটি বানানো আপনারা কি দেখেছেন? না দেখে থাকলে আমাকে জানাবেন, দেখে থাকলেও জানাবেন, আর যদি দেখতে চান তাহলেও জানাবেন। তাহলে আমিও আরেকবার দেখতে যাব, দেখব এবং আপনাদেরকে দেখাবো যে শীতল পাটি কিভাবে বানানো হয়। এবার এই জায়গাটা এসে, মানে এটা হচ্ছে নদীর পাশে বাঁধ, এই যে নদীর পাশে যে বাঁধ, এই বাঁধ দিয়ে আমরা চলছি, এগিয়ে যাচ্ছি। এই চলতে চলতে এই জায়গাটা এসে নামলাম, কারণ এই জায়গাটা দেখতে ভালোই লাগছে। মানে এখানে সামনে দেখা যাচ্ছে বিএসএফ এর ক্যাম্প, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ডান দিকে একটা তাদের আউটপোস্ট আছে, আবার বাম দিকেও আছে। বাম দিকে কিছুটা গাছপালার ভিতরে, এই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না। আর এখানে নদীর সীমানাটা আমাদের এদিক থেকে শেষ, মানে সোজা কথা বলতে গেলে ওই দিক থেকে ভারতের থেকে নদীটা এসে বাংলাদেশে ঢুকেছে। এটা এইবার বর্ডার আউটপোস্ট যেটা ছিল বিএসএফ এর, সেটা দেখা যাচ্ছে আর একটু স্পষ্টভাবে, এবং কিছুটা ডান দিকে এখানে একটা সীমান্ত পিলারও দেখা যাচ্ছে। এই জায়গায় আমাদের অটো আমাদেরকে নামিয়ে দিয়ে উঠে গেল, কারণ মানুষ শহর টেনে তোলা এখানে সম্ভব না, অনেকখানি খাড়া। এই হচ্ছে স্থলবন্দর। এই স্থলবন্দরে চারপাশে প্রাচীর দেওয়া হয়েছে, কিন্তু এখনো কার্যক্রম ভালোভাবে শুরু হয়নি। ভালোভাবে কি, মনে হচ্ছে কিছুই শুরু হয়নি। শুরু হলে তো এই অবস্থা থাকতো না। এই হচ্ছে স্থলবন্দর। এখানে যে ইয়ার্ড তৈরি করা হয়েছে মালামাল, কন্টেইনার, এই সমস্ত রাখার জন্য, কিন্তু কোনো প্রকারের কোনো কার্যক্রমই বর্তমানে চালু নেই। এই জায়গায় একেবারে সমান জায়গা, তো বিভৎস রকম গরম লাগছে এবং প্রচুর রোদের তাপ। সামনে দেখা যাচ্ছে এই যে আমাদের যে রাস্তাটা, মানে আমাদের ল্যান্ডপোর্টের এই রাস্তাটা আরও কিছু দূর করা যেত, তবে এই পর্যন্তই তারা করেছে।
আর সামনের দিকে যে সামনে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া আছে, কারণ যেহেতু এখনও কার্যক্রম শুরু হয়নি। এখানে যে দেখা যাচ্ছে এটা একটা ওজন স্টেশন। এখান দিয়ে যখন আসবে গাড়িগুলো এসে এইখানেই ওজন করতে পারবে। এখানেও সে ওজন স্টেশন বানানো আছে, যদি এগুলো কাজ কিছুটা বাকি আছে, কিন্তু চাইলে আমাদের অংশের পোর্টের কাজ অনেক তাড়াতাড়ি শেষ করা সম্ভব যদি কার্যক্রম শুরু করে। কিন্তু কার্যক্রম শুরু না করলে আর যা এর পিছনে মূলধন খরচ করা হয়েছে তাই লস, মানে এখন কোনো কার্যক্রমই নাই। আমি যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেটা আসলে প্রধান ফটক না, প্রধান ফটক হচ্ছে এইটা। এখানে লেখা আছে বাল্লা স্থলবন্দর চুনারুঘাট হবিগঞ্জ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এবং এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। এই যে আবারও চলে আসলাম সেই আসামপাড়াতে। এই আসামপাড়া থেকে আবার চুনারুঘাটের সিএনজি ধরে এগিয়ে যেতে হবে। এই চুনারুঘাট বাজারে আসার পরও এই যে রেল লাইনের কিছু অবশিষ্টাংশ দেখা যাচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে যেত রেল। এবং আমরা এখনও অনেক জায়গায় দেখি, যেমন ময়মনসিংহ স্টেশন পার হলে একদম বাজারের মধ্যে দিয়ে রেল চলে গেছে। ঠিক সেরকমই এখান দিয়েও চলতো রেল, আর এই ছিল রেল গেট। এখন রেল গেট নাই, কারণ রেলই নাই। বেল্লা বেল্লা চলে আসলাম চুনারুঘাট। এখান থেকে যেতে হবে রেমাকালিঙ্গা।